নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে সেকেন্ড সেমিস্টারের একটি টপিক নিয়ে আলোচনা করব। রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতির সাথে মৌলিক অধিকারের পার্থক্য। নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকার ভারতের সংবিধানের কত নম্বর ধারায় আছে সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো ভারতের সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারের কথা বলা হয়েছে এবং মৌলিক অধিকারগুলো স্বীকৃত হয়েছে। আর 36 থেকে 51 নম্বর ধারায় নির্দেশমূলক নীতির তালিকায় স্থান পেয়েছে কতগুলো সাধারণ অধিকার। তো এই পরিপ্রেক্ষিতেই মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির মধ্যে কিছু পার্থক্য সূচিত হয়েছে। প্রথমেই আসি ব্যক্তিগত ক্ষেত্রে পার্থক্য। মৌলিক অধিকারগুলো সামাজিক এবং রাজনৈতিক, এটি ব্যক্তি স্বতন্ত্রবাদী আদর্শে রচিত। আর নির্দেশমূলক নীতিগুলি অর্থনৈতিক এবং পৌর অধিকার, যেটি সমাজতান্ত্রিক আদর্শে রচিত। এবারে আসি আদালতে গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পার্থক্য। মৌলিক অধিকারগুলো মৌলিক, কারণ এগুলো আদালত কর্তৃক বলবৎযোগ্য। সংবিধানের 32 এবং 226 নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট বা রাজ্য হাইকোর্টগুলো লেখ জারি করে কোনো একটি মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তা আবার ফিরিয়ে দিতে পারে। কিন্তু সংবিধানের 4th অধ্যায়ে উল্লিখিত রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলি ক্ষুণ্ণ হলে বা নাগরিকরা না পেলে আদালত কোনো রকম কোনো প্রতিকারের ব্যবস্থা করতে পারে না, কারণ এগুলো আদালতের এখতিয়ার বহির্ভূত। এবারে আসি বাতিল হওয়ার ক্ষেত্রে পার্থক্য। মৌলিক অধিকারের সঙ্গে নির্দেশমূলক নীতির যদি বিরোধ বাধে, তাহলে মৌলিক অধিকারই বলবৎ থাকে, কারণ এগুলো অলঙ্ঘনীয়। সরকার মৌলিক অধিকারকে কোনোভাবেই অস্বীকার করতে পারবে না। আর নির্দেশমূলক নীতির সাথে যদি মৌলিক অধিকারের বিরোধ বাধে, তাহলে নির্দেশমূলক নীতিগুলো বাতিল হয়ে যাবে, কারণ এগুলো মেনে চলার কোনো রকম বাধ্যবাধকতার বিষয় সংবিধানে রাখা হয়নি। মৌলিক অধিকার এবং নির্দেশমূলক নীতির পার্থক্য এটুকুই। আরো বেশি তথ্য জানতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।